দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ বিশ্লেষণ নিয়ে রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার, মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। ফের তারল্য সংকট দেখা দিয়েছে দেশের পুঁজিবাজারে। দৈনিক হাতবদল হচ্ছে না 500 কোটি টাকার শেয়ারও। পাশাপাশি অব্যাহত দরপতনে 17 কর্মদিবসেই বাজার মূলধন কমেছে 6,000 কোটি টাকা। যদিও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি বলছে বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া 3,000 কোটি টাকার তহবিল থেকে বাজারে বিনিয়োগ শুরু করেছে প্রতিষ্ঠানটি। বিস্তারিত ওয়ালিদ সাকিবের প্রতিবেদনে। দরপতন ঠেকানো যাচ্ছে না দেশের পুঁজিবাজারে, কাটছে না অস্বস্তি। টানা পতনে পুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারীরা, অনেকে ছাড়ছেন বাজার। নতুন করে যোগ হয়েছে তারল্য সংকট। আইসিবির 3,000 কোটি টাকার তহবিলের 200 কোটি টাকা এরই মধ্যে বিনিয়োগ হয়েছে বাজারে, বাকি অর্থও আছে প্রক্রিয়াধীন। তবে নতুন এই বিনিয়োগের খবরে লেনদেনের খরা কাটবে এমন প্রত্যাশা থাকলেও দেখা যাচ্ছে উল্টো চিত্র। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য বলছে চলতি ডিসেম্বর মাসে ডিএসইতে 500 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে মাত্র 2 দিন। এর মধ্যে গেল মঙ্গলবার 5 মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন দেখেছে দেশের প্রধান শেয়ার বাজার। তবে আইসিবি বলছে ইতিমধ্যেই পুঁজিবাজারে বিনিয়োগ শুরু করেছে প্রতিষ্ঠানটি। সংস্থাটির চেয়ারম্যান বলছেন উচ্চ সুদহারের কারণে পুঁজিবাজার ছেড়ে বিনিয়োগের জন্য অর্থনীতির অন্যান্য খাত বেছে নিচ্ছেন অনেক বিনিয়োগকারী। আইসিবি যেদিন থেকে ফান্ড অ্যাকচুয়ালি আমাদের অ্যাকাউন্টে এসেছে তার পরদিন থেকে আমরা শুরু করছি কেনা, এবং আইসিবি বিক্রি করতেছে না, সবই কিনতেছে। অলরেডি ধরো তোমার যদি ডেইলি 30 থেকে 40 কোটি টাকার হয় যদি করে, তাহলে কতদিন হচ্ছে দেখো। আইসিবি তো যতটা তার সম্পদ আছে মিগার রিসোর্স, এটা নিয়ে তো চেষ্টা করতেছে মার্কেটকে সাপোর্ট দেওয়ার। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে তুলনামূলকভাবে বাজার অবমূল্যায়িত থাকায় বিনিয়োগের সুযোগ এখন বেশি। সংস্থাটির মুখপাত্রের প্রত্যাশা শিগগিরই সুদিন ফিরবে শেয়ার বাজারে। ইনস্টিটিউশনাল ইনভেস্টর আছে, তাদের দিক থেকেও কিছুটা নতুন ইনভেস্টমেন্ট আসবে, নতুন ফান্ড ইনজেক্ট হবে। পাশাপাশি আইসিবি যে সরকারের থেকে সাবসিডাইজ রেটে যে বাংলাদেশ ব্যাংক থেকে ফান্ডটা পেয়েছে সেখান থেকে কিছু ফান্ড ইনজেক্ট হবে পুঁজিবাজার। তো সার্বিকভাবে আমরা মনে করি যে আগামীতে ডিমান্ড সাইড কিছুটা স্ট্রং থাকবে। এদিকে আগস্টের পর আবারও কমতে শুরু করেছে বিদেশি বিনিয়োগ। গেল 3 মাসে বিদেশিরা হাত বদল করেছেন মাত্র 860 কোটি টাকার শেয়ার। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। দর্শক, এবারে সংবাদ বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি আপনাদের। সংবাদ বিশ্লেষণে আজকে আমরা কথা বলতে চাই ফের তারল্য সংকট দেখা দিয়েছে যে দেশের পুঁজিবাজার। আমরা রিপোর্ট দেখছিলাম, সার্বিকভাবে পুঁজিবাজারের চলমান পরিস্থিতি নিয়ে আমরা বিশ্লেষণ করতে চাই। আমাদের সঙ্গে দুজন অতিথি আজকে যুক্ত হচ্ছেন, আমরা স্বাগত জানাতে চাই। আমাদের সঙ্গে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। স্বাগত জানাচ্ছি রেজাউল করিম আপনাকে। আমাদের সঙ্গে আহসান হাবিব রয়েছেন, পুঁজিবাজার নিয়ে নিয়মিত রিপোর্ট করছেন, পাশাপাশি ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার। তিনি নিয়মিত ব্যাংক, পুঁজিবাজার, আর্থিক বিষয়গুলো নিয়ে প্রতিবেদন তৈরি করে থাকেন। আহসান হাবিব, স্বাগত জানাচ্ছি আপনাকে বিজনেস আওয়ারে। আশা করি আমাকে শুনতে পাচ্ছেন আপনারা দুজনই। আমরা মোটা দাগে আজকের পুঁজিবাজার পরিস্থিতি এবং সামগ্রিক পুঁজিবাজার আসলে কোন দিকে যাচ্ছে, আস্থার যে সংকট আমরা দেখতে পাচ্ছি, এখনও কিছুটা ছন্দপতন দেখছি। দৈনিক আমরা দেখছি 500 কোটি টাকার শেয়ারও আসলে হাত বদল হচ্ছে না। এসব বিষয় নিয়ে কথা বলতে চাই। তার আগে আপনারা জানেন যে সচিবালয়ে একটি অগ্নি দুর্ঘটনার ঘটনা গত রাতে ঘটেছে। সেখানে আমাদের রিপোর্টার একজন অপেক্ষা করছেন, সেখান থেকে একটু ঘুরে আসতে চাই। আমরা সরাসরি একটু যেতে চাই। দর্শক, আমরা যেটা বলছিলাম যে সচিবালয়ের 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বুধবার গভীর রাতে। ভবনটিতে আগুন লাগে। 6 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। এদিকে আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় প্রাণ হারিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মী সোহানুর জামান নয়ন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন গঠন করা হবে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। এই মুহূর্তে আমাদের সহকর্মী সেখানে রয়েছেন শাহনাজ ইয়াসমিন, তার কাছ থেকে আমরা একটু জানতে চাই সেখানকার সবশেষ পরিস্থিতি। শাহনাজ ইয়াসমিন, আমাকে আশা করি শুনতে পাচ্ছেন। আমরা সচিবালয়ের সার্বিক পরিস্থিতি আসলে কেমন আমাদেরকে একটু জানাবেন শাহনাজ ইয়াসমিন। ধন্যবাদ
জানাচ্ছি। আমরা জানি যে আজকে ইতিহাসের একটি বড় ঘটনা সচিবালয়ে ঘটে গেল, কারণ প্রশাসনের সর্বোচ্চ কেন্দ্রবিন্দু সচিবালয়, এর আগে এত বড় ঘটনা, আগুন লাগার ঘটনা কখনো ঘটেনি। গতকাল রাত 3টা ঠিক 5 মিনিট আগে 7 নম্বর ভবনের 6 তলায় আগুন শুরু, এবং 6 তলায় যে মিনিস্ট্রিতে আগুন লাগা শুরু সেটি হলো ঢাকা টেলিযোগাযোগ মন্ত্রণালয়। ওই ভবনের 6 তলা থেকে, ওই ভবনটি 9 তলা ভবন, 6, 7, 8, 9 ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়, ওই ভবনটির ঠিক 6 তলা থেকে 9 তলা পর্যন্ত। এবং ঠিক 6 ঘন্টার ফায়ার সার্ভিসের কাজের পর ঠিক সকাল 8টার কিছুক্ষণ আগে আগুন নেভানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সচিবালয়ের ভেতরে কার্যক্রম স্বাভাবিক হয়নি। কারণ 7 নম্বর ভবনেও তো, যে ভবনে আগুন লেগেছে সেখানে তো বিদ্যুৎ নাই, থাকার প্রশ্নই আসে না। সামনে ঠিক 6 নম্বর ভবনটি হলো 20 তলা ভবন, সেই ভবনেও আসলে বিদ্যুৎ নেই, সেখানেও কোনো কর্মকর্তা কর্মচারী ঢুকতে পারেনি। আমরা সকাল থেকে সচিবালয়ে এই গেটের সামনে দেখেছি যে সকাল 10টা নাগাদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের এই 5 নম্বর গেট অর্থাৎ প্রেস ক্লাবের সামনে দিয়ে এই গেট দিয়ে ঢোকানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু কিছুক্ষণ পর হয়তো সাংবাদিকদেরকে তারা ঢুকতে দিচ্ছে না। কিছু সাংবাদিক ঢোকার চেষ্টা করার কারণে পুরো কলাপসিবল গেটটি বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং এখন ঠিক দেখে ঢোকানো হচ্ছে, যাদের কার্ড আছে তারাই ঢুকছে। কিন্তু এখনো সচিবালয়ের ভিতরে অনেকগুলো ভবনে বিদ্যুৎ নেই, লিফট নেই, তার কারণে আসলে যারা যাচ্ছে তারাও কাজ করতে পারছে না, তারা বাইরেই আসলে দাঁড়িয়ে আছে। শুধু কিছুক্ষণ আগে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বের হয়েছিলেন, তিনি বললেন যে তার মন্ত্রণালয়ে তিনি গেছেন এবং সেখানে বিদ্যুৎ ছিল, এবং ক্যাবিনেট ভবনেও বিদ্যুৎ আছে বলে আমরা জানতে পেরেছি। কারণ কিছুক্ষণ আগে এই ঘটনার তদন্তে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদেরকে জানিয়েছিলেন যে এই ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হবে, এবং সেজন্য মন্ত্রিপরিষদ বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ঠিক কিছুক্ষণ আগে এই কমিটিটি গঠন করা হয়েছে, 7 সদস্যের কমিটি। সেটা নিশ্চয়ই আমাদের নিউজ 24-এর নিউজে যাচ্ছে এখন কারা কারা কমিটিতে আছেন। এবং যে বিষয়টি হলো যে আসলে এত বড় ঘটনা যেহেতু ঘটেনি, আসলে সচিবালয়ের যারা আছেন কাজ করা তাদের প্রস্তুতি কতটা ছিল, কারণ 6 ঘন্টা লেগেছিল আগুন নেভানোর কাজে। এবং আমরা সেই বিল্ডিং এর কিছু ফুটেজ ভিতর থেকে যারা আছেন তাদের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে পেয়েছিলাম যে 3টি জায়গা থেকে আগুনের সূত্রপাত হয়েছিল, এবং 19টি ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার চেষ্টা করেছে কিন্তু ঢুকতে পারেনি, কারণ ফায়ার সার্ভিসের গাড়ি যত বড়, সচিবালয়ের 1 নম্বর 2 নম্বর গেট দিয়ে এই গাড়ি আসলে ঢোকার মতো অবস্থা নেই। 4 নম্বর ভবনের দিয়ে কিছু গাড়ি ঢুকতে পেরেছে, এবং এই কারণে কি এত সময় লাগলো কিনা সেটা হয়তো আমরা জানার চেষ্টা করব, যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুক্ষণ পর কথা বলবেন সাংবাদিকদের সাথে, আমরা সেটা জানতে পেরেছি। এবং প্রধান উপদেষ্টা সচিবালয়ে আসবেন পুরো ঘটনা দেখার জন্য, এটাও আমরা জানলাম ভিতরে পুলিশ সদস্যদের কাছ থেকে। এই জন্য সাংবাদিকদেরকে এখনো ঢোকার পারমিশন পায়নি সাংবাদিক। ক্যামেরা হয়তো কিছু পত্রিকা বা এজেন্সি সাংবাদিক ঢুকতে পেরেছে, কিন্তু ক্যামেরা নিয়ে ঢোকার পারমিশন এখনো দেয়া হয়নি। বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা এসে চলে যাওয়ার পর হয়তো সাংবাদিকদেরকে ক্যামেরা নিয়ে ঢুকতে দেয়া হবে, যেহেতু ভিতরে আসলে একটা বড় ধরনের অরাজকতাই চলতেছে। 7 নম্বর ভবনের তো আছিস যেটি পুড়ে গেল, সামনের 6 নম্বর 20 তলা ভবনটিও বন্ধ আছে, সেখানেও লিফটগুলো সব বন্ধ। স্বরাষ্ট্র উপদেষ্টা যেহেতু পাশের ভবনে থাকেন, তার ভবনে হয়তো বিদ্যুৎ আছে, ক্যাবিনেটে আছে, কিন্তু বাকি যে আরেকটি 4 নম্বর ভবন সেখানেও আসলে বিদ্যুৎ নেই। 5 নম্বর ভবন যেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় আছে, সেখানেও আসলে বিদ্যুৎ নেই, কারণ আমরা দেখলাম যে বের হয়ে আসছে সেখান থেকে অনেক কর্মকর্তা কর্মচারী, তারা ঢুকেছিল 11টা নাগাদ, কিন্তু যেহেতু লিফট বন্ধ, কাজ হচ্ছে না, সে কারণে তারা আসলে চলে এসছে। এখন কবে নাগাদ স্বাভাবিক হবে, কি হবে, তদন্ত প্রতিবেদন কবে জমা দেওয়া হবে, সবকিছুই নির্ভর করছে সময়ের উপরে। যেহেতু ঘটনাটি ঘটলো খুবই কালকে রাত এবং সকাল নাগাদ শেষ হলো, আগুনে পোড়ার মানে পুড়ে যাওয়াগুলো, কিন্তু পুড়ে যাওয়ার পর আমরা ভিতরে যে ছবিগুলো দেখলাম যে খুবই স্তূপ অবস্থায় আছে। আসলে কিছু মন্ত্রণালয় একেবারেই পুড়ে গেছে, ডাক টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলামের রুমটি পুরোপুরি পুড়ে গেছে, সেই ছবিও আমরা দেখতে পেরেছি। আমরা হয়তো পরবর্তীতে বাকি খবর জানাতে পারবো। বাবু। জি, শাহনাজ ইয়াসমিন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী সংবাদে নিশ্চয়ই আপনার সাথে আবারও যোগাযোগ করব। দর্শক, আমাদের সহকর্মী শাহনাজ ইয়াসমিন সচিবালয়ের 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটেছে তার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন। যাচ্ছি অন্যান্য সংবাদে। আমরা সংবাদ বিশ্লেষণে আজকে আমাদের সঙ্গে 2 জন অতিথি রয়েছেন। আমরা বলছিলাম শুরুতেই যে ফের তারল্য সংকট দেখা দিয়েছে দেশের পুঁজিবাজারে। আমাদের সঙ্গে বিএসইসির মুখপাত্র রয়েছেন মোহাম্মদ রেজাউল করিম, আমাদের সঙ্গে রয়েছেন আহসান হাবিব, দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার। আমরা তাদের সঙ্গে আলোচনায় যেতে চাই পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে। তার আগে চলুন এই মুহূর্তে আমরা আজকের একটু লেনদেনের পরিস্থিতি দেখি, যে ডিএসইতে আজকের লেনদেনের গতি আসলে কোন দিকে।
আমরা যদি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে দেখে নেই যে আজকে কিন্তু সূচকের মিশ্র প্রবণতা আমরা লক্ষ্য করছি। ডিএসসির প্রধান সূচক ডিএসসিএক্স এখন পর্যন্ত লেনদেনের সবশেষ দেখছি 2 পয়েন্ট কমেছে, কমে 5167 পয়েন্টে অবস্থান করছে এবং সরিয়া সূচকও কিছুটা ঊর্ধ্বমুখী, এখনও 1 পয়েন্ট আসলে বাড়েনি, অপরিবর্তিতই বলা যায়। DS30 বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত যে সূচক DS30 কিন্তু আমরা দেখছি 5 পয়েন্ট কমেছে, 5 পয়েন্ট কমে অবস্থান করছে 1917 পয়েন্টে এবং মোট লেনদেন একেবারেই গতি নেই বলা চলে। 127 কোটি টাকার লেনদেন হয়েছে এখন পর্যন্ত বাজারে। 151টির দাম বেড়েছে, 144টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর কমেছে, 96টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে। মোটা দাগে আমরা যেটি লক্ষ্য করছি যে এক ধরনের দরপতন, এক ধরনের অস্বস্তি কিন্তু আসলে বাজারে এখনও বিদ্যমান এবং টানা পতনে আমরা বাজারে বিনিয়োগকারীরা পুঁজি হারাচ্ছেন, এরকমই আসলে চিত্র লক্ষ্য করা যাচ্ছে। তো এই ছিল আজকের পুঁজিবাজার পরিস্থিতি। আমরা সংবাদ বিশ্লেষণে ফিরতে চাই। দর্শক, সংবাদ বিশ্লেষণে আমরা আমাদের দুজন অতিথি রয়েছেন। আমরা আজকে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে তাদেরকে আরও একবার স্বাগত জানাতে চাই। বিজনেস আওয়ারে আরও একবার স্বাগত রেজাউল করিম এবং আমাদের সঙ্গে আহসান হাবিব রয়েছেন। রেজাউল করিম, আপনাকে দিয়েই শুরু করতে চাই। আমরা আপনাকে অপেক্ষা করাচ্ছিলাম। আজকের বাজার পরিস্থিতি নিয়ে যদি একটু দেখি, সামগ্রিক বাজার পরিস্থিতি আমরা রিপোর্টেও দেখছিলাম যে আসলে বাজার এক ধরনের পতন হচ্ছে, বাজারে অস্বস্তি কাটছে না। এটা আসলে কেন হচ্ছে মনে করেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং একই সাথে নিউজ 24 টিভির সকল দর্শক শ্রোতাদের সালাম এবং শ্রদ্ধা। তো বর্তমান বাজার পরিস্থিতি কিছুটা স্লো মোশনে আছে। এটা ঠিক বাজারের যে প্রতি বছর যে ইয়ার এন্ডিং এর কে মাথায় রেখে এখানে প্রতি বছরই বাজার কিছুটা স্লো থাকে, সেই হিসাবে এই বছরের ব্যতিক্রম নয়। তো পাশাপাশি আমরা যদি লেনদেনের পরিমাণ দেখি তাহলে দেখবো যে 2023 সালে আমাদের এভারেজ লেনদেন ছিল 582 কোটি টাকা এবং গত লেনদেন দিবস পর্যন্ত 2024 সালে এটা 632 কোটি টাকার মতো আছে। এদিক থেকে এভারেজ লেনদেন যদি বিগত 5-7 বছরের সাথে কম্পেয়ার করি তাহলে কিছুটা ইনক্রিজিং ট্রেন্ড আছে, এটা একটা পজিটিভ দিক। পাশাপাশি যেসব ইনস্টিটিউশনাল ইনভেস্টর আছে তারা ইয়ার এন্ডিং এ কে মাথায় রেখে অনেক ক্ষেত্রে নতুন ফান্ড ইনজেক্ট করে না এবং নতুন ইনভেস্টমেন্টে আসে না। তো আমরা আশাবাদী যে তারা নতুন বছরে 2025 সালে শুরু থেকেই তাদের ইনভেস্টমেন্ট বাড়াবে। তো বর্তমান বাজার পরিস্থিতি অনেকটা অবমূল্যায়িত। আমরা যদি দেখি এখানে ডিভিডেন্ড ইল্ড 4% প্লাস, এইটা বিগত সময়ের তুলনায় এটা অনেক বেশি, এটাও ইন্ডিকেট করে যে বাজার অবমূল্যায়িত। পাশাপাশি আমরা যদি আরেকটা ইন্ডিকেটর দেখি প্রাইস আর্নিং রেশিও, সেটাও ইন্ডিকেট করে বাজার অনেকটাই অবমূল্যায়িত। আমরা মনে করি যে গুড ফান্ডামেন্টাল সিকিউরিটিজ যেগুলো আছে, যেগুলো ইন্ডেক্স মোবার স্ক্রিপ্ট, সেখানে ইনভেস্টমেন্ট বাড়বে বলে আমাদের প্রত্যাশা। স্পেশালি আমাদের যে 2024 সালের লাস্ট কোয়ার্টারে ফরেন পোর্টফোলিও ইনভেস্টরের ইনভেস্টমেন্টটা কিছুটা ইনক্রিজিং ট্রেন্ড, যেটা বিগত 3 কোয়ার্টারে এই বছরের ডাউনওয়ার্ড ট্রেন্ডে ছিল। তো এদিক থেকেও একটা আশাবাদী যে আগামীতে ফরেন পোর্টফোলিও ইনভেস্টরদের দিক থেকে ইনভেস্টমেন্ট এবং তাদের সংখ্যাও বাড়বে, কারণ আমাদের যারা ফরেন ট্রেড করে যেসব ব্রোকার, মার্চেন্ট ব্যাংক, তারা নতুন নতুন ফরেন পোর্টফোলিও ইনভেস্টরদের সার্চ করতেছে। আমরা আশাবাদী যে 2025 সালে তাদের দিক থেকে ইনভেস্টমেন্ট কিছুটা বাড়বে। তো আমরা যদি ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর দেখি সেখানে দেখা যাবে যে আমাদের ইনওয়ার্ড ফরেন রেমিটেন্স ইনক্রিজ করতেছে, এক্সপোর্ট ইনক্রিজ করতেছে এবং আমরা যদি দেখি যে মার্কেট ইন্টারেস্ট রেটটাও অনেকটাই স্টেবল। আমরা আশাবাদী যে 2025 সালে ইনফ্লেশনটা কমে আসবে, অ্যাজ ওয়েল অ্যাজ পাশাপাশি ইন্টারেস্ট রেটও কমবে। সেক্ষেত্রে ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্টের যে অপরচুনিটি কস্ট সেটা অনেকটাই কমে আসবে এবং ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্ট অপরচুনিটি কস্ট যদি কমে আসে সেক্ষেত্রে অন্যান্য সেক্টরের থেকেও কিছু ফ্রেশ ইনভেস্টমেন্ট পুঁজিবাজার আসবে বলে আমাদের প্রত্যাশা। তো আপনার রিপোর্টে উল্লেখ করেছেন যে প্রায় 3000 কোটি টাকা সাবসিডাইজ রেট আইসিবি ফান্ড পেয়েছে। আমরা মনে করি যে সেখান থেকে একটা উল্লেখযোগ্য অংশ পুঁজিবাজারে ইনভেস্টমেন্ট আসবে এবং সেই ইনভেস্টমেন্ট আসলে সেটা তাদের পজিটিভ রুলের কারণে আমরা মনে করি অন্যান্য ইনস্টিটিউশনাল ইনভেস্টর এবং হাই নেট ওয়ার্থ ইন্ডিভিজুয়াল তারাও যদি পজিটিভ রুল প্লে করে এবং যারা সাইডলাইনে আছে তাদের দিক থেকে যদি আগামীতে ইনভেস্টমেন্ট আসে তাহলে আমরা মনে করি যে আগামীতে লেনদেনের পরিমাণ বাড়বে এবং বাজার আপওয়ার্ড ট্রেন্ডে থাকবে বলে আমাদের প্রত্যাশা। তো বর্তমান কমিশন বিভিন্ন ধরনের পলিসি সাপোর্ট দেওয়ার জন্য কাজ করতেছে। আমরা মনে করি যে এই ধরনের পলিসি সাপোর্ট স্পেশালি আপনি দেখবেন যে
আমাদের যে ক্যাপিটাল গেইন ট্যাক্স এটা অলমোস্ট 50% কমানো হয়েছে, এবং বাংলাদেশ ব্যাংকের যে প্রত্যেক ব্যাংকের জন্য বিশেষ তহবিল ছিল সেটার মেয়াদ আগামী ফেব্রুয়ারিতে শেষ হবে। সেখানে আমরা কাজ করতেছি এবং আমরা আশাবাদী যে এখানে এটার মেয়াদ আগামীতে বাড়বে এবং সাইজও বৃদ্ধি পাবে বলে আমাদের প্রত্যাশা। তো বর্তমান বাজারের যে ইনভেস্টরদের কনফিডেন্স লুজ করা এবং অ্যাজ ওয়েল অ্যাজ ফোর্স সেলের যে প্রেশার ছিল এবং প্যানিক সেলের যে প্রেশার ছিল, সেটা নেগেটিভ ইকুইটির থেকে একটা বড় অংশ এটা সৃষ্টি হয়েছিল। তো সেই নেগেটিভ ইকুইটিকে কিভাবে প্রভিশনিং এর মেয়াদ জানুয়ারি ডিসেম্বরে শেষ হয়ে গেছে এবং আমরা মনে করি যে এটা দ্রুত প্রভিশনিং মেয়াদ বাড়ানোর ব্যাপারে কমিশন কার্যকর উদ্যোগ নেবে। পাশাপাশি যে নেগেটিভ ইকুইটি কিভাবে রাইট অফ করা যায় ভবিষ্যতে আর যাতে নেগেটিভ ইকুইটি সৃষ্টি না হয় তার জন্য সরকারের পরামর্শক্রমে কমিশন কাজ করতেছে। আগামী সপ্তাহে সরকারের সাথে এই বিষয়ে একটা সভা আছে কমিশনের, এবং সেই সভা থেকে সরকারের পরামর্শক্রমে সেখানে কোনো ধরনের ইনসেনটিভ দেওয়ার মাধ্যমে নেগেটিভ ইকুইটি রাইট অফ করা যায় কিনা। সার্বিকভাবে কমিশন বিভিন্ন ধরনের পলিসি সাপোর্ট দেওয়ার জন্য এবং যার মাধ্যমে আমরা মনে করি আগামীতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বৃদ্ধি পাবে সেই নিয়ে কাজ করছে। জি, অনেক অনেক ধন্যবাদ রেজাউল করিম। আবারও আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে একজন রিপোর্টার রয়েছেন পুঁজিবাজার নিয়ে প্রতিবেদন করেন, হাসান হাবিব। আপনার কাছে জানতে চাই যে মোটা দাগে রেজাউল করিম অনেকগুলো বিষয় বলছিলেন, কিন্তু আমরা এরপরও দেখছি বাজারে কিন্তু আমরা এই যে আইসিবি বিনিয়োগ করছে 200 কোটি টাকা হয়তো বাজারে দিয়েছেনও, এই ধরনের খবরে আগে দেখতাম যে বাজার এক ধরনের চাঙ্গা ভাব চলে আসতো, কিন্তু এখন দেখছি কিছুটা উল্টো চিত্র। অস্বস্তি কাটছে না, আমরা দরপতন ঠেকাতে পারছি না, বিনিয়োগকারীরা মোটা দাগে আসলে তারা বিনিয়োগ পুঁজি হারাচ্ছেন। আমরা দেখছি যে অনেকেই বাজার ছেড়ে দেওয়ার ক্ষোভও জানাচ্ছেন। তো আপনার কাছে আসলে সামগ্রিকভাবে কেন মনে হচ্ছে যে আমাদের কি তারল্য সংকটটা একটা বড় কারণ বাজারে এই মুহূর্তে? ধন্যবাদ বাবু। আসলে আপনি যেটা বলছিলেন যে আগে একটা সময় আমরা দেখতাম যখন কোনো একটা ভালো খবর আসে পুঁজিবাজারে তখন সেটা পুরো বাজারে একটা পজিটিভ একটা ভাইব দেয়, যে কারণে আমরা দেখেছি যে মার্কেটটা সাধারণত ভালো হয়। কিন্তু একটি জিনিস একটু বোঝা দরকার যে ক্যাপিটাল মার্কেট কিন্তু আসলে মানি মার্কেটের সাথে পুরোপুরি ভাবে সংযুক্ত। আপনি যদি মানি মার্কেটের দিকে তাকান আপনি দেখবেন যে আমাদের যে মানে এতদিন ধরে স্টাবর্ন একটা ইনফ্লেশন রেট চলছে প্রায় 2 বছরের বেশি ধরে সময় ধরে, এটাকে কন্ট্রোল করার জন্য বাংলাদেশ ব্যাংক কিন্তু কন্ট্রাকশনারি মনিটারি পলিসি নিচ্ছে এবং আমাদের পলিসি রেট এখন অনেক বেশি। আপনি যদি দেখেন যে ব্যাংকিং সেক্টরে যে ট্রেজারি বন্ডের রেট সেটি কিন্তু অনেক বেশি লুক্রেটিভ ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের কাছে। সুতরাং যখন মানি মার্কেটে আসলে টাকার সংকট থাকে বা মানি মার্কেটে যখন কন্ট্রাকশনাল মনিটারি পলিসি হয় তখন সেটার ইম্প্যাক্ট আসলে ক্যাপিটাল মার্কেটে পড়বে, এটা খুব স্বাভাবিক, এটা আমাদেরকে একটু মেনে নিতে হবে। এটার এবার আসে যে শুধু কি মনিটারি পলিসির কারণেই বাজারে আসলে এরকমটা হচ্ছে না, শুধু সেরকমটা না, এর বাইরেও কিছু কারণ আছে। একটি বড় কারণ হচ্ছে আমাদের দেশের যে পুঁজিবাজারে যে তালিকাভুক্ত কোম্পানিগুলি রয়েছে। আপনি জানেন যে আমাদের দেশের কিন্তু বিজনেসের পরিস্থিতি এখন ভালো নেই, এবং আমরা যে দেখলাম যে সাম্প্রতিক সময়ে যে কোয়ার্টার গুলোতে আসলে এই কোম্পানিগুলোর যে প্রতিবেদন আসলো আর্থিক প্রতিবেদন, তাতে দেখেছি আমরা ভালো ভালো কোম্পানিগুলো, যেই কোম্পানিগুলো ইভেন কোভিড এর সময়ও তেমন কোনো প্রভাব পড়েনি, সেই ধরনের কোম্পানিগুলো কিন্তু আমরা দেখেছি সেলস কমেছে, প্রফিট কমেছে। সুতরাং যখন একটা কোম্পানির আসলে সেলস বা প্রফিট কমে তার এটা খুব স্বাভাবিক যে তার শেয়ারের উপর কিন্তু এর একটা ইম্প্যাক্ট পড়বে। সুতরাং আমাদের আরেকটা বিষয় রয়েছে এর বাইরে। আপনি জানেন যে আমাদের শেয়ার বাজারের বিনিয়োগকারীদের মধ্যে একটা আস্থা সংকট রয়েছে। এই আস্থা সংকটটা আসলে নানাবিধ কারণ রয়েছে, সেটি নিয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা সময় লাগবে। এই আস্থা সংকটের কারণে যখন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা যখন তাদের ইনভেস্টমেন্টকে একটু সরিয়ে নিচ্ছে বা একটু সাইড লাইনে থাকছে তখন কিন্তু এই আস্থা সংকটটা আরো বেশি ঘনীভূত হয়। আপনি দেখেন যখন ট্রেজারি বন্ড যদি 12% পায় কেউ, তাহলে আসলে কোনো ইনস্টিটিউশনাল ইনভেস্টর খুব স্বাভাবিকভাবেই সে কিন্তু চেষ্টা করবে শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট না করে ওইখানে সেফ ইনভেস্টমেন্ট করার জন্য। সুতরাং এই যে লিকুইডিটি ক্রাইসিস আমাদের স্টক মার্কেটে এই কারণেই কিন্তু হচ্ছে। আর এই কারণে আমরা কিন্তু যখন বিনিয়োগকারীদের সাথে কথা বলি বা বিভিন্ন ইন্টারমিডিয়েটদের সাথে কথা বলি, আপনারা কথা বলেন, তারা কিন্তু খুব হতাশ। আমি কথা বলেছি গতকালকেও, আমাকে একজন ফোন করে বলছিলেন যে সে প্রচন্ড পরিমাণে হতাশ যে প্রত্যেক দিন বাজারে কোনো লেনদেনই নেই। এই ধরনের এই যে স্বল্প লেনদেন এভাবে চলতে থাকলে আসলে একদিকে যেমন বিনিয়োগকারীরা আস্থা হারান, অন্যদিকে আমাদের ইন্টারমিডিয়ারি গুলিরও কিন্তু অবস্থা দীর্ঘদিন ধরেই খারাপ, তারা কিন্তু আরো বেশি সংকটের মধ্যে পড়ে যান। হাসান হাবিব, এক্ষেত্রে আসলে
তারল্য সংকটের একটা যে বড় কারণ এই মুহূর্তে আপনার সাথে আমার যখন কথা হচ্ছিল আপনি বলছিলেন যে তারল্য সংকটের সমাধান আর কি দেখেন, বা এই মুহূর্তে আসলে সমাধান কি দেখেন বাজারে আস্থা ফেরানোর ক্ষেত্রে বা এই অস্বস্তি কমানোর ক্ষেত্রে? আসলে অস্বস্তি কমানোর ক্ষেত্রে আমার কাছে একটা জিনিস মনে হয়, আপনি যখন একটা বাজারে যাবেন সেই বাজারে কোন প্রোডাক্ট আসলে বাজারে আছে, ভালো প্রোডাক্ট আছে কিনা, সেটার উপরে আসলে বাজারটা নির্ভর করে। আপনি যদি একটা মাছ বাজারে যান, সেই মাছ বাজারে যদি মাছগুলো পচা হয়, আপনার আসলে বাজার থেকে গন্ধই ছড়াবে, আপনি ভালো কিছু পাবেন না। আপনি আমাদের শেয়ার বাজারে যে প্রোডাক্ট গুলি রয়েছে আপনি যদি দেখেন, মাত্র 20-25টি কোম্পানি ছাড়া ভালো কোনো কোম্পানি কিন্তু খুব বেশি নেই। আপনি দেখেন বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ কয়টি কোম্পানিতে রয়েছে, সর্বোচ্চ 30-35টি কোম্পানিতে। বড় আপনি যদি ভালো গ্রোথ রয়েছে এই ধরনের কোম্পানি দেখেন 30-35টি কোম্পানির বেশি না। সুতরাং আপনাকে যে ভালো কোম্পানি নিয়ে আসতে হবে। আমি দীর্ঘদিন ধরে বলে আসছি বিভিন্ন জায়গায় আমার লেখার মাধ্যমে যে সরকারি কোম্পানি, ভালো ভালো সরকারি কোম্পানি রয়েছে, মুনাফা করছে এমন কোম্পানি রয়েছে, এই ধরনের কোম্পানিগুলিকে নিয়ে আসা উচিত। আপনি দেখেন এখনকার যে সরকার, এই সরকারের পক্ষে কিন্তু সম্ভব সরকারি প্রফিটেবল কোম্পানিগুলিকে নিয়ে আসা, কিন্তু আমরা সেরকম কোন উদ্যোগ এখন পর্যন্ত দেখছি না। আমরা বিভিন্ন সময়ে এই কথা শুনেছি, যখন আবুল মাল আব্দুল মুহিত সাহেব ছিলেন অর্থমন্ত্রী, তিনি দীর্ঘদিন বলেছেন যে হ্যাঁ এই এতদিনের মধ্যে নিয়ে আসবো, অতদিনের মধ্যে নিয়ে আসবো, কিন্তু একটি কোম্পানিও আসেনি। সর্বশেষ 2012 সালে বাংলাদেশ সাবমেরিন কেবল এসেছে, এরপর আর কোনো কোম্পানি আসেনি। এই জায়গায় কাজ করতে হবে। আপনি দেখেন বাংলাদেশে অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি রয়েছে যারা ভালো প্রফিট করছে, তারা কিন্তু আমাদের দেশে শেয়ার বাজারে লিস্টেড না। আপনি পার্শ্ববর্তী দেশে দেখেন তারা সেই দেশগুলিতে লিস্টেড, অন্যান্য দেশগুলিতে তারা লিস্টেড, কিন্তু আমার দেশে সে লিস্টেড হয়নি। আপনি এমন ভাবে ট্যাক্সের গ্যাপ তৈরি করেন যাতে করে তার মধ্যে এই এনকারেজ ফিল করে যে আমি এখানে লিস্টেড হব। আপনি যদি ট্যাক্স ফাঁকি দিতে পারেন, ফাঁকি দেওয়ার যদি সুযোগ থাকে, তাহলে সে কেন এখানে ইনভেস্টমেন্ট মানে লিস্টেড হবে? আপনি যদি ব্যাংকে গেলেই আপনি খুব সহজে যদি ব্যাংক ঋণ পেয়ে যান, তাহলে কেন সে শেয়ার বাজারে আসবে এত ঝামেলার মধ্যে, এত পলিসির মধ্যে ঢোকার জন্য? সুতরাং এই জায়গাগুলিতে কাজ করার সুযোগ রয়েছে। আমার কাছে মনে হয় ভালো কোম্পানিকে নিয়ে আসা ছাড়া আসলে এই আস্থা ফেরানোটা খুবই ডিফিকাল্ট। আপনি দেখেন, আপনি যখন গ্রামীণ ফোনের মতন কোম্পানি যখন বাজারে এসেছে, বাজার কিন্তু একটা নতুন একটা স্টেপে দিয়েছিল তখন। সুতরাং এই ধরনের কোম্পানিগুলোকে নিয়ে আসতে হবে, এবং এই এখন যে ধরনের সরকার রয়েছে এই ধরনের সরকারের পক্ষে এই ধরনের ভালো কোম্পানিগুলোকে নিয়ে আসা আমার মনে হয় সম্ভব। আরেকটি বিষয় কাজ করা প্রয়োজন, যে আমাদের বাজারে ম্যানিপুলেশন আমরা দীর্ঘ সময় ধরে দেখেছি যে কন্টিনিউয়াসলি ম্যানিপুলেশন হয়েছে। এখনকার বাজারটা একটু ডিফারেন্ট, সো আর যেন ম্যানিপুলেশন না হয়। ম্যানিপুলেশন সব ধরনের বাজারই হয়, কম আর বেশি, কিন্তু যেন বেশি হারে ম্যানিপুলেশন না হয়, সাধারণ মানুষ যেন টাকা না হারায়, সাধারণ বিনিয়োগকারীরা যেন ইনভেস্টমেন্ট করে টাকা লুজ না করেন, সেই জায়গাগুলিতে আসলে ফোকাস দেওয়া দরকার, তাহলে মানুষের মধ্যে আস্থা বাড়বে। অর্থনীতির ভাষায় একটি কথা রয়েছে বাবু, এই কথাটি বলে আমি শেষ করছি। অর্থনীতির ভাষায় একটি কথা রয়েছে, আপনি প্রফিট যেখানে পাবে টাকা সেই দিকে ছুটবে। সুতরাং শেয়ার বাজার যদি প্রফিট দেয় তাহলে টাকা লিকুইডিটি এমনিতেই হয়ে যাবে, কিন্তু প্রফিট যদি মানুষ করতে না পারে তাহলে আসলে টাকা এখানে আসবে না, টাকা এখান থেকে চলে যাবে, এটাই স্বাভাবিক। জি আহসান, আমি অনেক ধন্যবাদ, আপনি অনেকগুলো সুনির্দিষ্ট পয়েন্ট আসলে তুলে ধরেছেন। আমরা শেষ করব মোহাম্মদ রেজাউল করিম আমাদের কাছ থেকে শেষ মন্তব্য নিতে চাই। মোহাম্মদ রেজাউল করিম, আপনি একটু যদি এই আস্থা ফেরানোর ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আপনাদের নতুন উদ্যোগ, বিশেষ করে তারল্য সংকট কাটাতে আর কোনো উদ্যোগ নেওয়ার চিন্তা আছে কিনা? আমরা তো 500 কোটি টাকা যেটা জানি যে 3000 কোটি টাকা যেটা আইসিবি দেবেন সেটা তো দেবেনই। তারল্য সংকট এবং একই সঙ্গে আমরা দেখছি দৈনিক 500 কোটি টাকাও হাতবদল হচ্ছে না, এক ধরনের খরা বাজারে। এই জায়গাটা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি সেটা আপনার কাছে একটু যদি শুনতে পাই। থ্যাংক ইউ সো মাচ। তো বর্তমানে যে আহসান ভাইয়ের সাথে আমি একমত যে একটা ভালো কোম্পানি যদি তালিকাভুক্ত হয়, তার সাথে যেরকম সাপ্লাই বাড়ে তার সাথে সাথে ডিমান্ডও বাড়ে, সেখানে মানে অনেক নতুন পটেনশিয়াল ইনভেস্টর তারা বাজারে অ্যাড হয়। তো এই কাজগুলো করার জন্য বর্তমান কমিশন যে সরকারি গুড ফান্ডামেন্টাল কোম্পানি যেগুলো আছে সেগুলো ডাইরেক্ট লিস্টিং এর মাধ্যমে কিভাবে দ্রুত তালিকাভুক্ত করা যায়, পাশাপাশি আইপিও এর মাধ্যমে কিভাবে তালিকাভুক্ত করা যায় সেটা নিয়ে কমিশন কাজ করতেছে, এবং সরকারের উচ্চ পর্যায়ে এই বিষয়গুলো নিয়ে আলাপ হচ্ছে, এবং আমরা আশাবাদী খুব দ্রুত আমরা কয়েকটি সরকারি মালিকানাধীন ভালো কোম্পানি তালিকাভুক্ত দেখতে পারবো। তো পাশাপাশি যে এখানে যে অন্যান্য যেসব মাল্টিন্যাশনাল কোম্পানি সহ গুড ফান্ডামেন্টাল কোম্পানি আছে আদার দেন গভর্নমেন্ট কোম্পানি, তাদেরকে তালিকাভুক্তির ব্যাপারে কি ধরনের ট্যাক্স ইনসেনটিভ দেওয়া যায় সেটা এক্সপ্লোর করা হচ্ছে, এবং
বেশ কিছু ট্যাক্স ইনসেন্টিভের প্রস্তাবনা সংক্রান্ত বিষয়ে কমিশনের দিক থেকে আমাদের এফআইডি সেক্রেটারি মহোদয় এবং এনবিআর চেয়ারম্যান মহোদয়কে ডিও লেটার দেওয়া হয়েছে এবং মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়কে তার কপি দেওয়া হয়েছে। তো আমরা আশাবাদী যে খুব দ্রুত এই ব্যাপারে কিছু ট্যাক্স ইনসেন্টিভ, স্পেশালি লিস্টেড নন লিস্টেড কোম্পানির ট্যাক্স গ্যাপ সহ অন্যান্য বিভিন্ন সেক্টরের যে সব ভালো কোম্পানি আছে তাদেরকে ট্যাক্স হলিডে সহ লিস্টিং এর পরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ট্যাক্স হলিডে পাবে, এই ধরনের ট্যাক্স ইনসেন্টিভের মাধ্যমে তালিকাভুক্তির ব্যাপারে তাদেরকে উৎসাহিত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি যে আমরা যে জিনিসগুলো দেখবো যে আমাদের মার্কেটে মানে ইনভেস্টরদের ডাইভার্সিফিকেশনের জন্য তাদেরকে রিস্ক রিটার্ন ট্রেড অফ করে যাতে বিনিয়োগ করতে পারে, যে কারণে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন নিয়েও কমিশন কাজ করতেছে। স্পেশালি আপনার এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, ডেরিভেটিভ এবং রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট এবং বিভিন্ন ধরনের বন্ড, স্পেশালি অরেঞ্জ বন্ড, ব্লু বন্ড ফর ফাইন্যান্সিং ব্লু ইকোনমিক অ্যাক্টিভিটিস, এগুলো নিয়েও কাজ করতেছে। আরেকটা বিষয় আমি বলি যে বিনিয়োগকারীদের মধ্যে কনফিডেন্স বাড়ানোর জন্য কমপ্লায়েন্স এবং গভর্নেন্স খুব জরুরি, স্পেশালি লিস্টেড কোম্পানির জন্য এবং বাজারে যারা বাজার মধ্যস্থকারী প্রতিষ্ঠান আছে তাদের জন্য। তো এইটা নিয়েও কমিশন কাজ করতেছে এবং সার্বিক বিষয়ে যে আমাদের যে সব পুঁজিবাজারের সংস্কার দরকার সেই সংস্কারের জন্য একটা টাস্ক ফোর্স করা হয়েছে, টাস্ক ফোর্স কাজ করতেছে। আমরা আশাবাদী যে টাস্ক ফোর্সের যে সব রিকমেন্ডেশন থাকবে সেখানে 3টা ভাগে থাকবে, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। তো টাস্ক ফোর্সের যে রিকমেন্ডেশন আসার সাথে সাথে কমিশন স্বল্পমেয়াদী পদক্ষেপগুলো বাস্তবায়ন করা হবে দ্রুত এবং মধ্যমেয়াদী গুলো পরবর্তী করা হবে, তারপরে দীর্ঘমেয়াদী করা হবে। তো আমরা মনে করি যে কমিশন যে সব পলিসি নিয়ে কাজ করতেছে এই পলিসিগুলো যদি আগামীতে ইমপ্লিমেন্টেশন করতে পারি তাহলে আমরা অটোমেটিক্যালি আমাদের বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বৃদ্ধি পাবে এবং আস্থা বৃদ্ধি পেলে অটোমেটিক্যালি আপনার লেনদেনের পরিমাণ বাড়বে এবং বাজার একটা তার ফেয়ার পজিশনে থাকবে বলে আমাদের প্রত্যাশা। তো আমাদের প্রতিবেশী দেশগুলোতেও বাজার কিন্তু অনেকটাই আপওয়ার্ড ট্রেন্ডে থাকে, সেখানে যে ভোলাটিলিটি অনেক কম থাকে। আমাদের মার্কেট একটা বড় প্রবলেম যে বাজার যখন বেয়ারিশ ট্রেন্ডে থাকে বুলিশ ট্রেন্ড আসতে অনেক সময় নেয়, আবার বুলিশ ট্রেন্ডে গেলে দ্রুত বেয়ারিশ ট্রেন্ডে আসে। এখানে আমাদের বাজারকে আমরা যে কারণে ম্যাসিউড বাজার বলতে পারছি না। তো এই বাজারকে ম্যাসিউড বাজারের দিকে মুভ করার জন্য যা যা করণীয় সার্বিকভাবে কমিশন সব বিষয় নিয়েই কাজ করতেছে। তো আপনি জানেন যে ইমিডিয়েট বাজারে লিকুইডিটি বাড়ানোর জন্য আইসিবি একটা তহবিল পেয়েছে, পাশাপাশি যদি ব্যাংকের বিশেষ তহবিল এটা 200 কোটি থেকে 300 কোটি থেকে উন্নীত করা যায় এবং সময় বাড়ানো যায়, সেদিক থেকেও একটা আপনার লিকুইডিটি আসবে। তো পাশাপাশি যেসব আমাদের আদার্স ইনস্টিটিউশনাল ইনভেস্টর আছে মিউচুয়াল ফান্ড, সেই মিউচুয়াল ফান্ডের যে গভর্নেন্সের এনশিওরের জন্য কমিশন কাজ করতেছে এবং সেখানে যে ধরনের ল্যাকিংস আছে সেগুলা দূর করে এর মাধ্যমে বাজারে কিভাবে সাপোর্ট দেওয়া যায় সেই ব্যাপারে কমিশন কাজ করতেছে। এছাড়াও অন্যান্য ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা আছে তাদেরকে বিভিন্নভাবে মোটিভেট করার চেষ্টা করা হচ্ছে এবং সাইডলাইনে যেসব হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল আছে তারাও যাতে আগামীতে বিনিয়োগের জন্য সুন্দর পরিবেশ পায় সেই ব্যাপারে কাজ করা হচ্ছে। আমরা মনে করি যে বর্তমান যে আন্ডার ভ্যালু বাজারে যেসব গুড ফান্ডামেন্টাল সিকিউরিটিজ আন্ডার ভ্যালু আছে সেগুলাতে বিনিয়োগ করে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আগামীতে একটা বেটার রিটার্ন জেনারেট করতে পারবে, যেখানে তারা রিটার্নটাকে ম্যাক্সিমাইজ করতে পারবে রিস্ক এবং রিটার্নকে ট্রেড অফ করে। সেই ব্যাপারে আমরা বিভিন্ন ধরনের কমিশন থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা আশাবাদী যে আগামীতে একটা ভালো বাজার দেখতে পারবো বলে আমাদের প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ রেজাউল করিম। আহসান হাবিব, 30 সেকেন্ডে যদি আপনি কিছু যোগ করতে চান আমরা শেষ করব। আমি একটি বিষয় একটু বলতে চাই বাবু, রেজাউল ভাই যেটা বলছিলেন যে এই যে আইসিবির মাধ্যমে টাকা আসছে বা 200 কোটি টাকার ফান্ডকে যদি 300 কোটি টাকায় উন্নীত করা যায়, তবে এটা অনেকের ভালো নাও লাগতে পারে, বাট আমার কাছে মনে হয় আসলে ফান্ড দিয়ে মার্কেটকে দীর্ঘমেয়াদে আসলে ভালো রাখা যায় না। এইভাবে আসলে ইনজেকশন দিয়ে বা স্যালাইন দিয়ে আসলে বাজার ভালো থাকবে সেটা আমার কাছে মনে হয় না। বাজারে আসলে ভালো ফান্ডামেন্টাল তৈরি করতে হবে। একটি কথা এখানে বলা প্রয়োজন, 200 কোটি টাকার যখন ফান্ড এসেছিল ব্যাংকগুলোর জন্য তখন কিন্তু আমরা দেখেছি অনেক ব্যাংকই আসলে এটা ইউটিলাইজ করে নাই, কারণ তারা মনে করেছে যে এই শেয়ার বাজার আসলে ইনভেস্টমেন্টই আমরা করব না, এখানে ওই রকম ভালো শেয়ার নাই যে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি। সুতরাং এটা কিন্তু ভালো ইউটিলাইজ হয় নাই। উপরন্তু ওই ফান্ডটাকে ইউটিলাইজ করা হয়েছিল বেক্সিমকোর সুকুক বন্ডে আসলে ইনভেস্টমেন্ট করার জন্য। এটা বেক্সিমকো তখন বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে একটা সার্কুলার ইস্যু করায় এটাকে ইউটিলাইজ করেছে তাদের প্রয়োজনে। সুতরাং এই ধরনের জিনিস আমরা দেখতে চাই না, আমরা দেখতে চাই আসলে বাজারটা যেন ফান্ডামেন্টালি ভালো হয়, ফান্ডামেন্টালি যেন আসলে ভালো
প্রোডাক্ট আসে এবং ফান্ডামেন্টালি মার্কেটটা যেন আসলে মুভ আপওয়ার্ডে যায়। অনেক ধন্যবাদ আহসান হাবিব এবং রেজাউল করিম আমাদের আলোচনায় সময় দেওয়ার জন্য। আপনারা বারবারই আসলে ঘুরে ফিরে আলোচনায় যেটা আসছিল যে বাজারকে আসলে ভালো একটা মূল্যভিত্তি তৈরি করা, অর্থাৎ ফান্ডামেন্টালি ভালো শেয়ার আসলে বাজারে নিশ্চিত করা, সেটি আসলে আমাদের কাম্য। বাজার টেকসই হবে আমরা সেটি প্রত্যাশা করি এবং আস্থা ফিরে আসুক। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই। পরবর্তী কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই আবারও পাশে পাবো। ধন্যবাদ রেজাউল করিম এবং আহসান হাবিব। দর্শক, আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে, সাম্প্রতিক পুঁজিবাজার নিয়ে কথা বলছিলাম। আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত ছিলেন। বিজনেস আওয়ারে একটা বিরতি নিব, ফিরবো দেশ এবং বিশ্ব বাণিজ্যের অন্যান্য সংবাদ নিয়ে। আশা করি সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিজনেস আওয়ারে, সাথে আছি বাবু কামরুজ্জামান। এবার জানাবো মুদ্রা বাজার এবং স্বর্ণ বাজার পরিস্থিতি। শুরুতেই মুদ্রা বাজার পরিস্থিতি আপনাদেরকে জানাতে চাই। আমরা বাংলাদেশ সোনালী ব্যাংকের সূত্র ধরে আপনাদেরকে যেটি জানাতে পারি যে আজকে মার্কিন ডলার আমরা দেখেছি আনুষ্ঠানিক দর নির্ধারণ করার পর থেকেই 120 টাকায় কিনে 121 টাকায় বিক্রি করা হচ্ছে, যদিও খোলা বাজারে আর কিছুটা বেশি। ইউরো 127 টাকায় কিনে 132 টাকায় বিক্রি করা হচ্ছে। অন্যদিকে পাউন্ড 150 টাকায় কিনে 155 টাকায় বিক্রি করা হচ্ছে। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় কিনে 17 টাকা 30 পয়সা বিক্রি হচ্ছে। সৌদি রিয়াল রয়েছে 32 টাকা ক্রয় মূল্য এবং 32 টাকা 90 পয়সা বিক্রি মূল্য। ভারতীয় রুপি 1 টাকা 35 পয়সায় কিনে 1 টাকা 45 পয়সা বিক্রি করা হচ্ছে। এ ছিল প্রধান মুদ্রা বিনিময় মূল্য। এবারে স্বর্ণের দরদাম আমরা দেখেছি যে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নিয়মিত যে হালনাগাদ তথ্য দিয়ে থাকেন আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে। সেখানে আমরা দেখেছি সবশেষ স্বর্ণের বাজার কিছুটা সমন্বয় হয়েছে দুদিন আগে। 22 ক্যারেটের সব থেকে ভালো মানের স্বর্ণ এখন 1,39,000 টাকা প্রতি ভরি। 21 ক্যারেটের স্বর্ণের দাম 1,33,000 টাকা প্রতি ভরি। 18 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 1,14,000 টাকা ভরি প্রতি। আর সনাতন স্বর্ণের দাম পড়বে 93,603 টাকা। পাশে গ্রাম প্রতি দর দেখানো আছে। আমরা দেখেছি যে 22 ক্যারেটের 1 গ্রামের স্বর্ণের দামই এখন 12,000 টাকা ছাড়িয়ে গেছে। অন্যদিকে রূপার দাম আমরা দেখব। রূপার দাম অপরিবর্তিত রয়েছে অনেকদিন ধরেই। মাঝে একবার শুধু সমন্বয় হয়েছিল। 22 ক্যারেটের সব থেকে ভালো মানের রূপা 2500 টাকা ভরি। 21 ক্যারেটের রূপা 2400 টাকা প্রতি ভরি। 18 ক্যারেটের রূপার দাম পড়বে 2100 টাকা ভরি। আর সনাতন রূপার দাম পড়বে 1586 টাকা ভরি প্রতি। দর্শক, এই ছিল আমাদের কাছে স্বর্ণ, মুদ্রা এবং রূপার বাজারের আপডেট, সবশেষ দরদাম। বিজনেস আওয়ার্ডে আরও একটা বিরতি নিব, ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিজনেস আওয়ারে, সাথে আছি বাবু কামরুজ্জামান। এবারে নিত্যপণ্যের বাজারের খবর জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। নাজমুল হুদা, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা নিত্যপণ্যের বাজারে আপনি যেহেতু রয়েছেন, আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাইব বাজার পরিস্থিতি। দুঃখিত নাজমুলকে আমরা সংযুক্ত এই মুহূর্তে পাচ্ছি না, আমরা পরবর্তীতে আবারও চেষ্টা করব। নাজমুলকে শুনতে পাচ্ছেন? নাজমুল, আমরা যেটি জানতে চাই যে বাজারে আসলে এই মুহূর্তে সরবরাহ পরিস্থিতি কেমন দেখছেন? এখন যেহেতু শীতকালের মৌসুম, দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? ধন্যবাদ বাবু কামরুজ্জামান আপনাকে। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছে আমি সবজির বাজারে। আমরা দেখেছি নিত্য প্রয়োজনীয় যে সবজি, সেই সবজির দামও কিন্তু বেশ শীতকালীন বেশ কিছু সবজির দাম কমেছে, আবার কোনো সবজির দাম কিন্তু বেড়েছে। আমরা যদি একটু দেখাই যে এখনও কিন্তু যে ফুলকপি কিন্তু 30 টাকা বিক্রি করা হচ্ছে খুচরা বাজারে, আলু 50 টাকা, সিম 50 টাকা, যেটা গতকালকে আমরা দেখিয়েছিলাম 30 টাকা, এবং টমেটো বিক্রি করা হচ্ছে 100 টাকা কেজি, আর গাজর বিক্রি করা হচ্ছে 80 টাকা কেজি, এবং বেগুনের দামও কিন্তু আপনার এখন এখানে দেখেছেন 50 টাকা, এবং বিভিন্ন সবজি বাজারে এসেছে, এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কিন্তু আপনার বেশ কম, কিন্তু এখন কিন্তু কিছু সবজির দাম আবার বেড়েছে। আমরা দেখতেই পাচ্ছেন যে এখানে যে সবজির বাজারগুলোতে কিন্তু নানা ধরনের সবজি বাজারে রয়েছে, এবং তারপরেও কিন্তু আসলে কিছু সবজির দাম বেড়েছে, এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সবই কিন্তু আসলে শীতকালীন যে কিছু আপনার সাথে একটু কথা বলতে চাই, এই সবজির দাম কম না বেশি? অনেক কমে গেছে, রিজনেবল প্রাইসে চলে আসছে, আরও কমবে মনে হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি একজন ক্রেতার সাথে কথা বলছিলাম, এবং তারা আসলে বলছিল যে কিছু সবজির দাম এই শীতকালীন যে সবজি সেটা আসলে দাম কমেছে, এবং অন্যান্য যে সব টমেটো বা গাজর, এই রসুন, এইগুলো কিন্তু আসলে একটু দাম বেশি, এবং এছাড়াও কিন্তু পুরান আলু এখনও কিন্তু 80 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র, অন্যদের যেসব
সবজি রয়েছে এবং লেবুর দাম কম এবং শসার দাম অন্যান্য যে আমরা দেখেছি যে মিষ্টি কুমড়া এখনও কিন্তু 30 টাকা কেজি বিক্রি করা হচ্ছে এবং সবচেয়ে এই মুহূর্তে আসলে যেটা বেশি যে করলা এবং টমেটো এই পণ্যগুলো আসলে দাম অনেকটাই আসলে বেশি। এবং আমরা যেটা কথা বলতে চাই আপনার সাথে যে এই যে সবজির দাম কতটুকু কমেছে বা বেড়েছে যদি একটু বলুন। ইনশাআল্লাহ আগে থেকে অনেক কমছে তরকারির দাম, আগে থেকে দাম একটু অনেক কমে গেছে আর কি। আপনাকে যেমনটা আসলে বলছেন এখানকার বিক্রেতার সাথে আমরা কথা বলেছে যে অনেকটাই আসলে সবজির দাম কমেছে। এই ছিল আমার কাছে সাভারের সবজির বাজারের সর্বশেষ খবর। বাবু কামরুজ্জামান। নাজমুল, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সাভার থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এবারে জনপদের শিল্প বাণিজ্যের খবর। ড্রাগনের ফলন বাড়াতে অভিনব পন্থা বের করেছেন নওগাঁর এক প্রকৌশলী। 3টি প্লটে 45 বিঘা জমিতে 10,000 LED বাল্ব বসিয়ে ড্রাগন ফলের বাগান করেছেন তিনি। সেই আলোয় রাতের বেলাতেও পূর্ণতা পাচ্ছে ড্রাগন ফল। সন্ধ্যা নামতেই আলোকিত হয়ে ওঠে প্রকৌশলী আব্দুল কালাম আজাদের বাগান। নওগাঁ থেকে বাবুল আক্তার রানার তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। সন্ধে নামতেই সাঁচবাতির মতো জ্বলে ওঠে অসংখ্য বাল্ব, নিচে সারি সারি গাছ। শীত মৌসুমে বাতির মাধ্যমে দিনের দৈর্ঘ্য বাড়িয়ে 4 মাস ভরপুর ফলন পাওয়ার এক অভিনব পন্থা। ড্রাগন ফল উৎপাদনের নতুন কৌশল এটি। ড্রাগন গাছ মাটি থেকে খাদ্য গ্রহণ করে 60% এবং সূর্যের আলো থেকে খাদ্য গ্রহণ করে 40%। নভেম্বর টু মে মাস পর্যন্ত এই সময় আসলে গাছে সানলাইট থেকে খাদ্যই পাচ্ছে না। এই জন্য আমরা এই LED লাইটটা দিয়ে সানলাইটের ব্যাকআপ দিয়ে গাছে খাদ্য যোগাইতেছি এবং অফ সিজনে ফল উৎপাদন হচ্ছে। এমন সুন্দর আর আধুনিক ফল বাগান দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেক দর্শনার্থী। এই লাইটিং পদ্ধতি দেখার যে মনোরম দৃশ্য, আপনারা সকলে আসবেন এবং দেখবেন, জানবেন। বাগানে অনেকগুলো ফল ধরে আছে, ফলগুলো অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর। এই বাগানে কাজ করে ভালো টাকা আয় হচ্ছে বলছেন শ্রমিকরা। আমার সংসার চলে এবং আমার ছেলে মেয়ে লেখাপড়া শিখে আমরা খুবই সুখী আছি। আমরা এখানে কর্ম করে জীবনযাপন ভালোই কাটতেছি। সন্ধ্যা 6টা থেকে রাত 8:30 পর্যন্ত, আবার ভোর থেকে রাত 3টা 2 দফা আলো জ্বালানো হয়। ড্রাগন মূলত বেড়ে ওঠে দিনের আলোয়, তাই রাতেও ড্রাগনের সঠিক বেড়ে ওঠা নিশ্চিত করতেই এই ব্যবস্থা জানালেন উদ্যোক্তা আজাদ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এবারে বিশ্ব বাণিজ্যের খবর। শ্রীলঙ্কায় বামপন্থী সরকার আসার পর শূন্যের নিচে নেমে এসেছে মূল্যস্ফীতির হার। গত নভেম্বরে দেশটির মূল্যস্ফীতির হার নেমে এসেছে -1.7%। অক্টোবরে ছিল -0.7%। রয়টার্স জানিয়েছে এর ফলে অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার পথে দেশটি অনেক দূর অগ্রসর হয়েছে। শ্রীলঙ্কার খাদ্য মূল্যস্ফীতি নভেম্বরে 0% ছিল, অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় বাড়েনি খাদ্যের দাম। অক্টোবরে যা ছিল 1.3%। খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি -3.1% ছিল, যা পূর্ববর্তী মাসে ছিল -2.3%। এই সময়ে দেশটির মুদ্রা রুপির দরবৃদ্ধির সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানির দাম কমানো হয়েছে। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।